কথায় বলে ওস্তাদের মার শেষ রাতে। বদলের বাংলাদেশে যেভাবে ভারত বিরোধিতা চলছে, যেভাবে একের পর এক হিন্দু নিধন করা হচ্ছে, পাকিস্তানের সাথে সখ্যতা বাড়ানো হচ্ছে, যেভাবে ওপার বাংলায় জঙ্গিদের ঘাঁটি তৈরি করা হচ্ছে, তার উপর যে ভারত কড়া নজর রাখছে তা বহুবার আপনাদের বলেছি। এবার সরাসরি বাংলাদেশকে সমঝে দিল দিল্লি। ভারতের সামনে হাত জোর করতে বাধ্য হলো ইউনূসের বাংলাদেশ। তবে যে বলেছিলাম ইউনূসের দিন ফুরোতে চলেছে, এবার কি তবে তা শুধু সময়ের অপেক্ষা? কারণ একদিকে যখন ভারতের কড়া বার্তা পৌঁছেছে ইউনূসের কানে, তখন আবার ঢাকার মাটিতেই সংখ্যালঘু নিধন নিয়ে সুর চড়াতে শুরু করেছে বাংলাদেশের আম জনতাই। সুর চড়াচ্ছে ইউকে। বাংলাদেশি উগ্রবাদীদের সঙ্গে লস্কর হামাসের বৈঠককে কতটা চিন্তার কারণ হিসেবে মনে করছে ভারত? আমেরিকার সাথেও বিরোধে জড়িয়ে কফিনে কি শেষ পেরেকটা পুঁতে দিয়েছেন ইউনূস? পালানোটাই কি তবে এখন তার কাছে একমাত্র পথ? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। এই ছবিটা একটু ভালো করে দেখুন তো চিনতে পারেন কিনা। ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের বাম পাশে মুখ কাচু মাচু করে কোলের ওপর হাত জড়ো করে রেখে বসে থাকা ব্যক্তিটিকে চিনতে পারছেন? ইনি হলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ নজরুল। বহুবার তার মুখে শোনা গেছে ভারত বিদ্বেষী কথাবার্তা, অথচ দেখুন ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে যখন ঢাকায় গিয়েছিলেন, তখন তার সামনে নজরুলের বডি ল্যাঙ্গুয়েজ লক্ষ্য করুন। দেখেই মনে হচ্ছে ভয়ে একদম গুটিয়ে গিয়েছেন ভারত বিরোধী গরম গরম বার্তা দেওয়া আসিফ নজরুল। নেট দুনিয়ায় অনেকেই এই ছবি দেখে কটাক্ষ করে বলেছেন তারা ভাইবা বোর্ডেও আসিফ নজরুলের থেকে রিল্যাক্সে বসেন। শুধু তাই নয়, বহু বাংলাদেশি নাগরিক এই ছবি দেখে বলেছেন নজরুলের বসার নমুনা দেখে মনে হচ্ছে অধীনস্থ কর্মচারী এক বড় সাহেবের সামনে বসে রয়েছেন। অথচ উনি যখন মিডিয়াতে কথা বলেন তখনও মনে হয় কত বড় সাহসী বীর পুরুষ। ভারতের বিদেশ মন্ত্রীর সামনে বসে তার সমস্ত বীরত্ব একেবারে ফুস হয়ে গেছে। কিন্তু বলে না, কিছু মানুষ মুখে মুখোশ পরে হাঁটে, এই নজরুল সাহেবও তাই। ভারতের বিদেশ মন্ত্রী চলে যেতেই আবার মুখোশ পরে সমস্ত ভয় ঝেড়ে ফেলে নজরুল সাহেব আবার বলেছেন বাংলাদেশকে ভারতের আধিপত্য থেকে মুক্ত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আগে বিভিন্ন জায়গায় ভারত নাকি আগ্রাসী ভূমিকা নিত, কিন্তু এমন দ্বিচারিতার ভূমিকায় কেন নামতে হলো মাননীয় আইন উপদেষ্টাকে? এই ছবিটা কি তাহলে বাংলাদেশের বর্তমান রাজনীতির আসল চিত্র? টেবিলের এপাশে এক মুখ আর জনতার সামনে আর এক। ভারতের সামনে বসে কেন সাহস নেই অভিযোগ তোলার? বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষ বিক্রি করে রাজনৈতিক বাহাদুরি দেখানোটাই কি কূটনৈতিক, নাকি সোজা ভাষায় ভণ্ডামি? এটি কি কূটনৈতিক শিষ্টাচারের লঙ্ঘন নয়? তবে বাংলাদেশের মনে রাখা উচিত যে প্রতিবেশী দেশকে দোষ দিয়ে ঘরের মাঠে হাততালি পাওয়া গেলেও এই ধরনের সস্তা নাটক শেষ পর্যন্ত বাংলাদেশের দুর্বলতাকেই প্রকাশ করছে, ভারতের নয়। তাকি বাংলাদেশের রক্ত গরম করে ভারত বিদ্বেষের গজ্জালিকা প্রবাহে গা ভাসানো সাধারণ মানুষ বুঝতে পারছেন। অথচ ভারত বিদ্বেষ শুধু নয়, নিজ দেশের সংখ্যালঘুদের শান্তিতে থাকতে দিচ্ছেন না সে দেশের একাংশ। দেখুন, পরিসংখ্যান বলছে গত ডিসেম্বরের 2 তারিখ হত্যা করা হয় প্রণতোষ কর্মকারকে, 18 ডিসেম্বর জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয় দীপু চন্দ্র দাসকে, 22 ডিসেম্বর খুন হন পিন্টু আকান্ত এবং 24 ডিসেম্বর অমৃত মণ্ডল। এরপর
29শে ডিসেম্বর বজেন্দ্র বিশ্বাস, 31শে ডিসেম্বর হামলার শিকার খোকন চন্দ্র দাসের মৃত্যু হয় 3রা জানুয়ারি। তাছাড়া 19শে ডিসেম্বর বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ফেসবুকে নিজের উদ্বেগ প্রকাশ করার 1 মাসের মধ্যেই 5ই জানুয়ারি খুন হন নরসিংদীর হিন্দু ব্যবসায়ী শরৎ চক্রবর্তী। এছাড়াও 5ই জানুয়ারি খুন করা হয় হিন্দু ব্যবসায়ী তথা সাংবাদিক রানা প্রতাপ বৈরাগীকে। তাছাড়া গত 2রা জানুয়ারি খুন হয়েছিলেন সত্যরঞ্জন দাস, 3রা জানুয়ারি আবার খুন হন মিলন দাস এবং সোনু দাস, আর 4ঠা জানুয়ারি খুন হন শুভ পোদ্দার। এই এতগুলো খুনের ঘটনার পরেও বাড়তি কোনো নিরাপত্তা বা পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে। শুধুই কি খুন, ধর্ষণ, ডাকাতি, দৈহিক নির্যাতন কোনো কিছুই বাদ নেই। এছাড়াও সেদেশে বহু জায়গায় সংখ্যালঘুদের ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মতন ঘটনাও ঘটেছে। এই বাংলাদেশেই আগামী ফেব্রুয়ারিতে রয়েছে জাতীয় নির্বাচন, আর এই ভোটমুখী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনায় এবার সুর চড়িয়েছে দিল্লি। একবার ফের সরব হয়েছে ভারতের বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভারত ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা, রাজনৈতিক মতপার্থক্য অথবা বহিরাগত কারণে এই ধরনের ঘটনাগুলোকে দায়ী করার উদ্বেগজনক একটি প্রবণতা লক্ষ্য করছে। এই ধরনের অবহেলা অপরাধীদের সাহস যোগায় এবং সংখ্যালঘুদের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতার অনুভূতিকে আরো গভীর করে তোলে। অর্থাৎ দিল্লি এই ইস্যুতে ইউনূস সরকারের পদক্ষেপ নিয়ে নিজের অবস্থান আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। গোটা বিষয়টার ওপর যে ভারত অত্যন্ত কড়াভাবে নজর রাখছে তাও পরিষ্কার। একই সঙ্গে ইউনূসকে এই গুরুতর বিষয়টিকে অবহেলা করা যে বিপজ্জনক হতে পারে সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে দিল্লি। অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেদেশের বিদেশ সচিবকে একটি চিঠি দিয়েছেন ইউকের সাংসদ প্রীতি প্যাটেল। প্রীতি তার চিঠিতে লিখেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে 18 দিনের মধ্যে কমপক্ষে 6 জন হিন্দুকে হত্যার খবর পাওয়া গেছে। এই স্তরের নিপীড়ন এবং সহিংসতা অগ্রহণযোগ্য। ফলে একটা বিষয় খুব পরিষ্কার যে বাংলাদেশের এই লজ্জার খবর আর এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই, তা এবার ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আর বিশ্বের দরবারে যেভাবে বাংলাদেশের মুখ পুড়ছে, তাতে আগামী দিনে তারা না শোধরালে আরো ভয়ানক সময় তাদের জন্য অপেক্ষা করছে। আর এই ভয়টাই কি পাচ্ছেন ওই বাংলাদেশের বিশিষ্টজনেরা? কি পদক্ষেপ গ্রহণ করলেন তারা? হিন্দু সহ বাংলাদেশি সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে খোলা চিঠি লিখেছেন 32 জন বিশিষ্ট নাগরিক। হিন্দুদের ধর্মীয় উপাসনালয়, বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে হামলা, সংখ্যালঘু খুনের মতন ঘটনায় নিন্দা জানানো হয়েছে। হিন্দু সহ বাংলাদেশের সমস্ত সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানানো হয়েছে ইউনূস সরকারকে। এছাড়াও একাধিক দাবি জানানো হয়েছে ওই চিঠিতে, যার মধ্যে রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হত্যা, বাড়ি ঘরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। রয়েছে উস্কানি দাতাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবিও। তাছাড়াও সংখ্যালঘুদের ঘর বাড়ি, দোকানপাট সহ নির্মাণ, মন্দির, গির্জা সহ সমস্ত উপাসনালয়কে সুরক্ষা দিতে হবে। এই অন্তর্বর্তী সরকারকে তার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই চিঠিতে সমগ্র বাংলাদেশের বোধোদয় হবে কি? ইউনূস সরকারের বা চৈতন্য হবে কি? যে সম্ভাবনা অবশ্য খুবই কম। এই আবহে আবার আমেরিকার সঙ্গে বিরোধে যাচ্ছে বাংলাদেশ। ভাবুন সাহস কাকে বলে। ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের অভিযোগ তুলে শনিবার মার্কিন দূতাবাসের উদ্দেশ্যে মিছিল করে বাংলাদেশের বামেরা গিয়েছিলেন। যদিও মার্কিন দূতাবাসে পৌঁছানোর আগেই সে মিছিল আটকে দেয় পুলিশ। স্বভাবতই ক্ষোভে ফেটে পড়েন বামেরা। হুঁশিয়ারি দেয় যে বাংলাদেশের মানুষ 1971 সালে আমেরিকাকে যেমন রুখে দিয়েছিল, বাংলাদেশের মানুষ সেভাবেই তাদেরকেও রুখে দেবে। সেই রেশ ধরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকেও আক্রমণ শানিয়েছে বামেরা। এ প্রসঙ্গে বাংলাদেশের এক বাম নেতা বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, এখনো পর্যন্ত সুস্পষ্ট কোনো বিবৃতি দিলেন না।
ভাসুরের নাম মুখে আনতে চান না। শুধু অন্তর্বর্তীকালীন সরকার নয়, যারা কথায় কথায় দিল্লি না ঢাকা করেন, আজ তারাও আমেরিকার বিরুদ্ধে কথা বলেন না। এই স্বাধীনতা বিরোধী ওই জামাত শিবির রাজাকার চক্র কথা বলে না, কারণ সকলের বাপ আমেরিকা। বাপকে কেউ নাড়াতে চান না। ফলে বুঝতেই পারছেন যে ক্রমশ শান্তির নোবেলজয়ী ইউনূসের আসল চেহারা যে সবার সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে, তার বুঝতে কারো বাকি নেই। অন্যদিকে ইউনূসের আরেকটি চক্রান্তেরও পর্দাফাঁস হয়ে গেছে, আর তা হলো রাখাইন করিডোরের প্রস্তাব। দেখুন, আপনাদের আগের একটি এপিসোডে বলেছিলাম যে রাখাইন ও বাংলাদেশ সীমান্ত লাগোয়া পার্বত্য জঙ্গলের গভীরে চলছে রোহিঙ্গা জঙ্গিদের প্রশিক্ষণ। 2025 সালের ডিসেম্বরে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি যে সামরিক প্রশিক্ষণের ভিডিও প্রকাশ করেছিল, সেখানে স্পষ্ট দেখা গেছে সম্পূর্ণ পেশাদার সেনাবাহিনীর মতন সাজ সরঞ্জাম, আধুনিক অস্ত্রচালনা, সংগঠিত ড্রিল এবং সামরিক কাঠামো। এর নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা ISI এর হাত আছে বলেই দীর্ঘদিনের অভিযোগ। আর এই জঙ্গি তৎপরতার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশ সীমান্তবর্তী শহরগুলোতে। আর এই পরিস্থিতির মাঝেই কেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস মানবিকতার নামে বাংলাদেশ থেকে রাখাইনে করিডোর খোলার কথা তুলেছিলেন? এটা একটা বড় প্রশ্ন। এই করিডোর খোলা মানে কি অস্ত্র, প্রশিক্ষিত জঙ্গি এবং ছদ্মবেশী ক্যাডারদের যাতায়াতের পথ আরো সুগম করে দেওয়া নয়? তাহলে কি সত্যি ইউনূস আমেরিকার হাতের পুতুল? তাহলে কি প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি সত্যি? তিনি আগেই বলেছিলেন উত্তর পূর্ব ভারত এবং পার্বত্য চট্টগ্রামকে অস্থির করে তোলার একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। কারণ খেয়াল করে দেখুন, উত্তর পূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের ভূগোল এমনভাবে জড়িয়ে রয়েছে যে কক্সবাজার, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম অস্থিতিশীল হলে তার ঢেউ ত্রিপুরা, মিজোরাম, আসাম পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর পাকিস্তানের ISI দীর্ঘদিন ধরে এই অঞ্চলকে সফট টার্গেট হিসেবে দেখে এসছে। তাহলে প্রশ্ন এটাও যে এটা কি নিছক রোহিঙ্গা সংকট, নাকি বৃহত্তর একটি জঙ্গি নেটওয়ার্ক, ষড়যন্ত্র বা ভূ রাজনৈতিক চক্রান্তের অংশ? কোনটা? এই আবহে উদ্বেগ বাড়াচ্ছে লস্কর হামাসের সঙ্গে বাংলাদেশি উগ্রবাদীদের বৈঠক। এই সমীকরণ ভারতের জন্য কতটা উদ্বেগের হতে পারে? আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কয়েকদিন আগেই পাকিস্তানের লস্করে তৈবার নেতার সঙ্গে হামাসের জঙ্গি নেতার বৈঠকের কথা জানিয়েছিলাম আপনাদের। জানিয়েছিলাম পেহেলগাঁও হামলার নেপথ্যে হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতের সম্ভাবনার কথাও। আর এবার তাতে যোগ পাওয়া যাচ্ছে এই বাংলাদেশেরও। জানা যাচ্ছে ISI এর মদতেই জামাতি ইসলামী এবং লস্করে তৈবাকে বাংলাদেশে সমূলে বাড়াতে সাহায্য করছে পাকিস্তান। তাদের নেটওয়ার্কের বিস্তার ঘটানো হচ্ছে। আর এই জোট যে কোনোভাবেই ভারতের জন্য ভালো নয়, তা আপনারা নিজেরাও বুঝতে পারছেন। ইতিমধ্যেই আরও একটি খবর সামনে এসেছে, আর তাতে জানা যাচ্ছে পেহেলগাঁও হামলার মূল চক্রী লস্কর নেতা সাইফুল্লাহ কাসুরি ফের ভারতকে হুঁশিয়ারি দিয়েছে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, যেখানে সাইফুল্লাহকে বলতে শোনা যাচ্ছে ভারত তাকে ভয় পায়। অপারেশন সিঁদুরের মাধ্যমে কেবলমাত্র জঙ্গি ঘাঁটি বেছে বেছে হামলা চালিয়ে ভারত বড় ভুল করে ফেলেছে। ভিডিওতে দেখা যাচ্ছে পাকিস্তানের একটি স্কুল থেকে ভাষণ দিচ্ছে ওই জঙ্গি নেতা। আবার গর্ব করে বলতে দেখা যায় পাক সেনা তাকে আমন্ত্রণ জানায়। কোনো সেনার মৃত্যু হলে শেষকৃত্যেও ডাক পায় সে। তাহলেই ভাবুন, স্কুল কলেজে শিক্ষার প্রসার হোক বা না হোক, সেগুলোকে জঙ্গিদের মঞ্চ বানাতে কোনো কসুর রাখেনি পাকিস্তান। এদিকে আবার সেই শিক্ষার্থীদের কাছ থেকে এই সেমিস্টার ফির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেও লজ্জা করে না পাকিস্তানের সরকারের। ফলে এই মুহূর্তে গোটা পরিস্থিতির দিকে কড়া নজর রাখতে হচ্ছে ভারতকে। ইতিমধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সাফ জানিয়ে দিয়েছেন, অতীতে নিরাপত্তা হুমকি উপেক্ষা না করে সেখান থেকে কঠিন শিক্ষা নিতে হবে। তিনি ভবিষ্যৎ প্রজন্মকে এই শিক্ষাগুলো মনে রাখার আহ্বানও জানিয়েছেন।
একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যৎ প্রজন্ম যদি এই শিক্ষা ভুলে যায় তাহলে তা হবে ভারতের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। সোজা ভাষায় কেবল সীমান্ত রক্ষাই নয়, অতীত লাঞ্ছনার ইতিহাসের বদলা নেওয়ার বার্তাই দিয়েছেন অজিত দোভাল। তাহলে কি তিনি পাকিস্তান এবং একই সঙ্গে বাংলাদেশকেই এই হুঁশিয়ারি দিয়ে রাখলেন? যদিও এই আবহে সদ্য ভারপ্রাপ্ত বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অবশ্য ভারতের সঙ্গে সৌজন্যতা বজায় রেখেই চলছেন। ভারতের হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে দেখাও করেছেন তারেক। দুজনের মধ্যে প্রায় 40 মিনিট ধরে বৈঠক হয়েছে। 2026 সালের 10ই জানুয়ারি ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে একটি ঐতিহাসিক মোড় হিসেবে বিবেচনা করছে বিশেষজ্ঞরা। তবে হ্যাঁ, বাংলাদেশের বর্তমান সংকটকে শুধু ভারত বিদ্বেষ বা সংখ্যালঘু নির্যাতনের পরিসংখ্যান হিসেবে দেখলে ভুল হবে। কারণটা কি জানেন? কারণ এর গভীরে রয়েছে রাষ্ট্র পরিচালনার দর্শনের এক ভয়ঙ্কর শূন্যতা। ক্ষমতা পেয়ে যাওয়ার চেয়েও বড় হলো সেই ক্ষমতাকে সঠিকভাবে চালনা করা। আর ইউনূস সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক এখানে। কারণ তারা আইন, শাসন, নিরাপত্তা, কূটনীতিকে ভাবছে আলাদা আলাদা প্রেক্ষাপট, অথচ বাস্তবে এই তিনটি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত রয়েছে। সংখ্যালঘুদের ওপর হামলা যখন নির্বিচারে বাড়তে থাকে তখন তা কেবলমাত্র ওই মানবাধিকার ইস্যু থাকে না, সেটি তখন একটি রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাও ধ্বংস করে। প্রশ্নের মুখে পড়ে বিদেশি বিনিয়োগ, আন্তর্জাতিক সহযোগিতা, এমনকি নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতাও। এই বিষয়ে কি অবগত রক্ত গরম করা ওই ভারত বিদ্বেষী স্লোগান দেওয়া উত্তেজিত বাংলাদেশের নেতারা? এই কারণেই ভারত বা ইউকের প্রতিক্রিয়া স্বাভাবিক কূটনৈতিক প্রতিফলন, যদিও ঢাকার একাংশ সেটাকে ইচ্ছাকৃতভাবে বিদেশি ষড়যন্ত্র বলে চিহ্নিত করছে, কারণ তাতে দায় এড়ানো অনেকটাই সহজ হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের ক্ষেত্রে সমস্যা আরও গভীর হয়ে উঠছে, কারণ রাজনৈতিক অক্ষমতার সঙ্গে এখানে জুড়ে গিয়েছে নিরাপত্তার ঝুঁকিও। রাষ্ট্র যদি নিজের ভূখণ্ডে কে ঢুকছে, কে বেরোচ্ছে, কার হাতে অস্ত্র আর কার হাতে ক্ষমতা, এই মৌলিক প্রশ্নগুলোর উত্তর দেবার ক্ষমতা না রাখে, তাহলে তা নিতান্তই আত্মঘাতী সরকারের পর্যায়ে পড়ে নাকি? আর বর্তমান বাংলাদেশের নেতাদের একাংশের দ্বিচারিতা প্রমাণ করছে যে সেখানকার শাসন ব্যবস্থা আসলে ওই পরিস্থিতির চাপে ভেসে চলা এক অস্থায়ী বন্দোবস্ত। আর এখানেই প্রশ্ন উঠছে যে বাংলাদেশের আসন্ন নির্বাচন যদি এই পরিবেশে হয় তাহলে তা গণতন্ত্র উৎসবে সীমাবদ্ধ থাকবে নাকি সহিংসতার লাইসেন্সে পরিণত হবে? ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ার উত্তেজনাময় পরিস্থিতি কখনো একটি দেশের ভেতরে সীমাবদ্ধ থাকে না, ফলে আগামীতে এই আজ ভারতেও আসতে পারে। আর শেষমেশ যে প্রশ্নটা থেকে যাচ্ছে তা হলো, একটা ভাঙতে বসা দেশ ওই বাংলাদেশ কি পুনরায় সুস্থ স্বাভাবিক জীবনে ফিরবে, নাকি মৌলবাদ, বিদেশ নীতি আর নিরাপত্তা ইস্যুকে আলাদা আলাদা নাটকে পরিণত করে দেশকে আরো অস্থির করে তুলবে সে দেশের প্রশাসন থেকে আমজনতা? উত্তরের খোঁজে সময়ের অপেক্ষা থাকলেও বাংলাদেশের মনে রাখা উচিত, সময় কিন্তু দ্রুত ফুরোচ্ছে, আর ইতিহাস সাধারণত দ্বিতীয় সুযোগ খুব কমই দেয়। আজ এ পর্যন্তই। নমস্কার।